সবাইকে স্বাগতম। আজকের পাঠে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর একেবারে নতুন একটি শাখা গণিতের যে বিষয়টি সম্পর্কে তোমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত কোনো অভিজ্ঞতা নেই, এমন একটি শাখা গণিতের ক্যালকুলাস, এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলবো। পাঠটি শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখছি, এটা আমাদের ক্যালকুলাসের উপর আজকে প্রথম পাঠ। তো আমরা পাঠটি শুরু করছি, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে পাঠটি, স্বাভাবিকভাবেই আজকের পাঠটিতে যেহেতু আজকে ক্যালকুলাসের উপর প্রথম পাঠ, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগে আসলে ক্যালকুলাসটা কী। এই স্বাভাবিক যে প্রশ্ন, সেই প্রশ্নের সাপেক্ষে আমি আমাদের আজকের এই পাঠটি শিরোনাম রেখেছি। আমাদের আজকের পাঠটি হচ্ছে ক্যালকুলাস কি এবং ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী, কোনো বিষয় পড়ার আগে নিশ্চয়ই আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে যে এই বিষয়টা আমরা কেন পড়ব, এই বিষয়টা আমাদের কি কাজে লাগবে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আজকের পাঠটির শিরোনাম রেখেছি ক্যালকুলাস কি এবং ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে। তো প্রথমেই আজকের পাঠের শিরোনামের প্রথম অংশ ক্যালকুলাস কি, এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরছি। ব্যাপক অর্থে ব্যাপক সময় নিয়ে বলা যাবে, কিন্তু সেটা আমরা এখন করছি না, আমরা পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে জানবো। তো প্রথমেই যে আমাদের পাঠের প্রথম অংশ ক্যালকুলাস কি, খুব সহজভাবে যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে চাই যে ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের বিদ্যা। তো এই পরিবর্তন তো প্রিয় শিক্ষার্থী আমাদের জীবনের একটা অপরিহার্য বিষয়। যে মোবাইল ডিভাইসটি আজকে আমাদের হাতে আছে, সেই মোবাইল ডিভাইসটি 5th জেনারেশন। আজ থেকে আর 10-15 বছর পর কি আমাদের সময়ের সাথে সাথে জীবনের চাহিদার যে পরিবর্তন হবে, যদি এই মোবাইল ডিভাইসটির আর 5th জেনারেশন থেকে কোনো পরিবর্তন না আসে, যদি আপডেট করা না হয়, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের সেই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনের চাহিদাগুলো কি আমাদের এই মোবাইল ডিভাইসটি পূরণ করতে সক্ষম হবে? নিশ্চয়ই পারবে না। সেই দৃষ্টিকোণ থেকেই প্রিয় শিক্ষার্থী আসলে পরিবর্তন আমাদের জীবনে খুব অপরিহার্য একটি বিষয়। তো যাই হোক, যেহেতু ক্যালকুলাস পরিবর্তনের বিদ্যা, ক্রমাগত পরিবর্তনের গাণিতিক চর্চা হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসটি নিয়ে এখন আমি তোমাদের সামনে কথা বলবো। আমি সাধারণ ধারণাটা দিলাম, ক্যালকুলাস মানে হচ্ছে পরিবর্তনের বিদ্যা। আর পরিবর্তন তো বুঝতেই পারছো আমাদের জীবনে অবশ্যম্ভাবী অপরিহার্য বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমি আজকের পাঠটির প্রথম অংশটা তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বললাম। আর বিস্তৃত পরিসরে যখন আমি ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে এটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, এটা আমি গাণিতিক যুক্তি দিয়ে তোমাদের কাছে যখন আমি প্রতিষ্ঠিত করব, তারপরে ক্যালকুলাসের ব্যাপক অর্থ, বিশেষ অর্থগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। ক্যালকুলাসের অর্থ কী, ক্যালকুলাসের শাব্দিক অর্থ, ক্যালকুলাসের আবিষ্কারের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে পর্যায়ক্রমে আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথম অংশটা সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। এবারে আমরা আজকের পাঠের দ্বিতীয় অংশে প্রবেশ করছি, সেটা হচ্ছে ক্যালকুলাস আমাদের জীবনে কি কাজে লাগে। চলো আমরা এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা আজকের এই পাঠটি মনোযোগ সহকারে আমার সাথে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠের দ্বিতীয় অংশে, যেটা ছিল ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী, এটা
বোঝার জন্য আমরা যে উদাহরণটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে একটা রোড, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটা রোড, যার দূরত্ব ধরে নিচ্ছি 250 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, 250 কিলোমিটার ধরে নিলাম, ঢাকা এবং চট্টগ্রামগামী একটা রুট। এবং এই রোডে একটা যানবাহন বা একটা গাড়ি ধরো এই ঢাকা থেকে চট্টগ্রামে যেতে, অর্থাৎ 250 কিলোমিটার যেতে সময় নেয়, কি সমান ধরি 5 আওয়ার্স। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই গাড়িটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? প্রিয় শিক্ষার্থী, গতিবেগের যে ধারণা তোমাদের কাছে আছে, সেই গতিবেগের ধারণা থেকে তোমরা বলতে পারো গাড়িটির গড় গতিবেগ ভি সমান সরণ বাই সময়। সে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সরণ বাই সময়, তার মানে 250কে 5 দ্বারা ভাগ করলে প্রিয় শিক্ষার্থী হবে 50 কিলোমিটার পার আওয়ার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই গড় গতিবেগ, গাড়িটার গড় গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, এইটা দ্বারা কিন্তু গতিশীল গাড়িটির যে কোনো মুহূর্তের বা প্রতিটা মুহূর্তের গতির প্রকৃত অবস্থা নির্ধারণ করে না, বা প্রকৃত অবস্থা গতিশীল গাড়িটির গতির প্রকৃত চিত্র এই গড় গতিবেগ দ্বারা বা গড় বেগ দ্বারা আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বা গড় গতিবেগ সেটা আমাদেরকে বলে না যে গাড়িটির যে কোনো মুহূর্তে এটার বেগ কি 50 কিলোমিটার পার আওয়ার প্রতিটা মুহূর্তেই, এমনটা কিন্তু না শিক্ষার্থী বন্ধু। অর্থাৎ একটা গতিশীল গাড়ির গড় বেগ দ্বারা ওই গতিশীল গাড়ি বা বস্তুর সার্বিক চিত্র বা প্রতি মুহূর্তের চিত্র আমরা পাই না। কেন পাই না? কারণ গাড়িটা তার গতিপথের কোনো এক সময় অথবা একাধিক সময় যাত্রা বিরতি নেয়। যাত্রা বিরতির সময় যখন সে স্থির থাকে, তখন কি তার বেগ 50 কিলোমিটার পার আওয়ার হওয়া সম্ভব? নিশ্চয়ই না। অথবা গতিপথে যেহেতু নানাভাবে গাড়িটিকে ব্রেক কষতে হয়, যানজট থাকে, রোডটা ওয়ান ওয়ে না, বিভিন্ন বাঁক আছে, আরো অন্যান্য কারণেও গাড়িটাকে ব্রেক কষতে হয়। তো সেই ব্রেক কষার সময় অথবা তার অব্যবহিত পরে কি গাড়িটার বেগ 50 কিলোমিটার পার আওয়ার? নিশ্চয়ই তোমরা বলবে যে না। তাইলে এখান থেকে একটা স্পষ্ট ধারণা তোমাদের জন্মালো যে একটা গাড়ির গড় বেগ বা গড় গতিবেগ ওই গাড়িটির চলমান গাড়িটির গতিপথ সে যতক্ষণ যাবৎ চলে ততক্ষণ পর্যন্ত তার প্রতি মুহূর্তের চিত্র প্রদান করে না, বা চিত্র সেটা থেকে আমরা জানতে পারি না যে যে কোনো মুহূর্তে গাড়িটার বেগ আসলে কত। তো আসলে এই যে কোনো মুহূর্তের বেগ আমাদের কেন জানতে হয়, এটা আমাদের জন্য আগে একটু মাথায় রাখতে হবে। তোমাদের মনে প্রশ্ন জাগা উচিত, আর প্রশ্নটার জবাব আমি দিচ্ছি। মনে করো গাড়িটা যে কোনো মুহূর্তেই দুর্ঘটনায় পতিত হলো, তো এটার কারণ অ্যানালাইসিস করতে নিশ্চয়ই ওই মুহূর্তে গাড়িটার সম্মুখ চিত্র কি ছিল, তার দশাটা কি ছিল, তার অবস্থাটা কি ছিল, এটা কি ড্রাইভারের কোনো ত্রুটির কারণে দুর্ঘটনায় গাড়িটা পতিত হয়েছে, নাকি না যান্ত্রিক কোনো ত্রুটির কারণে পতিত হয়েছে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করা লাগতে পারে এবং তার সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। এগুলা জীবনের অংশ। যেহেতু ক্যালকুলাস জীবনের সমস্যার সমাধানের জন্য সৃষ্টি হয়েছে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যেহেতু গড় বেগ গাড়ির প্রকৃত চিত্র দেয় না, গতিশীল গাড়িটির বা গতিশীল কোনো বস্তুর প্রকৃত চিত্র বা প্রকৃত তথ্য দেয় না, সেই জন্য আমাদেরকে যে কোনো মুহূর্তের বেগ অবশ্যই জানার আবশ্যকতা আছে। এই যে কোনো মুহূর্তের বেগ জানার জন্য শিক্ষার্থী বন্ধুরা, যদি বিষয়টা এরকম হয়, এবি একটি সরল রোড হয়, ধরো এবি একটি রোড, ঢাকা থেকে চট্টগ্রামগামী রোডটা আমরা ধরলাম। তো যে কোনো মুহূর্তের বেগ বলতে তো প্রতিটা বিন্দুতেই, ঢাকা থেকে চট্টগ্রামগামী এই রাস্তাটাকে যদি অসংখ্য বিন্দুর সমন্বয়ে আমরা কল্পনা করি, তাহলে তো এই বিন্দুতে গাড়িটার বেগ, এই বিন্দুতে গাড়িটির বেগ, এরকম প্রত্যেকটা বিন্দুতে গাড়িটার বেগ কত, যে কোনো মুহূর্তের বেগ যেহেতু আমরা চিন্তা করছি, যে কোনো মুহূর্তে গাড়িটির প্রকৃত দশা কি, প্রকৃত অবস্থা কি, এটা যেহেতু আমরা জানতে চাই, তাহলে এরকম প্রতিটা বিন্দুতেই গাড়িটাকে আমাদের তার গতির অবস্থাটাকে নিয়ে ভাবতে হবে। এরকম প্রতিটা বিন্দুতেই যদি গাড়িটার প্রকৃত
চিত্র নিয়ে আমরা ভাবতে চাই, গতির প্রকৃত চিত্র নিয়ে আমরা ভাবতে চাই, তখন কিন্তু লক্ষ্য করে দেখো গাড়িটাকে আসলে স্থির মনে হবে। প্রতিটা বিন্দু থেকে যদি গাড়িটাকে আমরা তার গতির প্রকৃত চিত্র নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত দিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়, বা আমরা জানতে চাই যে কোনো মুহূর্তে গাড়িটার ব্যাগ কি ছিল, গাড়িটা কি দশায় ছিল, তো এই ক্ষেত্রে গাড়িটাকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্থির মনে হবে। সেই স্থির গাড়িটাকে একটু লক্ষ্য করে দেখো। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রে আমরা এই বিন্দু থেকে সি একটা বিন্দু কল্পনা করলাম, দূরবর্তী একটা বিন্দু কল্পনা করলাম, সেই বিন্দুতে যদি আমরা গাড়িটার গতির প্রকৃতি চিন্তা করতে চাই যে ঠিক সি বিন্দুতে গাড়ির প্রকৃত ব্যাগ কত ছিল, তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কি আমরা প্রকৃত ব্যাগ বের করতে, আমরা কি ওই মুহূর্তের ব্যাগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এ থেকে সি বিন্দু পর্যন্ত কিন্তু একটা দৃশ্যমান দূরত্ব আছে, ভিজিবল দূরত্ব, যেটা পর্যবেক্ষণযোগ্য দূরত্ব। এরকম পর্যবেক্ষণযোগ্য দূরত্বে থাকলে এ বিন্দুতে আর সি বিন্দুতে যদি আমরা সি বিন্দুতে গাড়ির ব্যাগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাই, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা গড় বেগ আসবে, ওই মুহূর্তের সি বিন্দুতে ব্যাগ আসবে না। সি বিন্দুতে ঠিক ওই মুহূর্তে গাড়িটার কি ব্যাগ ছিল এটা আসবে না। কেননা আমরা জানি যে এ থেকে সি বিন্দু পর্যন্ত যদি পর্যবেক্ষণযোগ্য কোনো দূরত্ব বা ভিজিবল কোনো দূরত্ব থাকে, তাহলে কিন্তু এই প্রত্যেকটা বিন্দুতে গাড়িটাকে নানা কারণে চলমান অবস্থায় ব্রেক করতে হয়েছে, থামাতে হয়েছে। ফলে 5টা বিন্দুতেও যদি তাকে থামাতে হয়, তাহলে 5টার বিন্দুতে 5টা ব্যাগ আসবে, ওই 5টা ব্যাগের একটা গড় বেগ আসবে। আর কিছুক্ষণ আগে আমরা বলছিলাম গড় বেগ কোনো গাড়ির গতিশীল অবস্থার প্রকৃত চিত্র দেয় না। তা আমরা যেহেতু যে কোনো মুহূর্তের ব্যাগ নির্ণয় করতে চাই, এটা জীবনের একটা অংশ, সেই জন্য আমাদের কি করতে হবে, সি বিন্দুটাকে আর এ বিন্দুটাকে পর্যবেক্ষণযোগ্য কোনো দূরত্বের কথা চিন্তা করা যাবে না, যেটা ভিজিবল দূরত্ব। অর্থাৎ সি বিন্দুটাকে সরাইয়া এ বিন্দুর এমন নিকটবর্তী করে নিয়ে আসতে হবে যেখানে এ এবং সি এরকম কমাতে সি বিন্দুকে ডান পাশ থেকে কমাতে এমন নিকটবর্তী দূরত্বে নিয়ে আসতে হবে, যে নিকটবর্তী দূরত্বে এ এবং সি এর মধ্যে আর মূলত দৃশ্যমান বা ভিজিবল বা পর্যবেক্ষণযোগ্য কোনো দূরত্ব না থাকে। ফলে ওই বিন্দুতে আসলে যেহেতু ওই বিন্দুতে এমন একটা অবস্থান হবে যে ওই বিন্দুতে আর একাধিক কোনো বিন্দু থাকবে না, ফলে একাধিক কোনো ব্যাগও থাকবে না। ফলে ওই একাধিক ব্যাগের সমষ্টি করে গড় বেগ আর আসবে না। ফলে আমরা এই চিন্তা থেকে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, গণিতের অন্যান্য শাখা যেহেতু এটা ব্যর্থ হয়েছে, এরকম যে কোনো মুহূর্তের ব্যাগ নির্ণয় করতে গিয়ে একটু লক্ষ্য করে দেখো কেন আমরা এই সি বিন্দু থেকে সি বিন্দুটাকে এই বিন্দুর নিকটবর্তী বিন্দু চিন্তা করছি। কারণ সি বিন্দুকে এই বিন্দু থেকে দূরবর্তী অংশে বা দৃশ্যমান অংশে বা ভিজিবল অংশে নিয়ে আসলেই আমাদের এই পথ থেকে এই পথের মধ্যে, যেহেতু ওয়ান ওয়ে রুট না এবং রুট কখনো এরকম সুষম বেগ এখানে পাওয়া সম্ভব নয়, ফলে একাধিক জায়গায় একাধিক বিন্দুতে এই এসি রেখাটাকে যদি একাধিক বিন্দু কল্পনা করি, এরকম একাধিক বিন্দুতে একাধিক বেগ পাওয়া যাবে, ফলে গড় বেগ পাওয়া যাবে, ওই মুহূর্তের বেগ পাওয়া যাবে না। অর্থাৎ এ এবং সি বিন্দুর মধ্যে গড় বেগ আসবে, সি বিন্দুতে প্রকৃত বেগ কত সেটা আসবে না। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, সি বিন্দুকে এ এর নিকটবর্তী এমন একটা অবস্থানে নিয়ে আসতে হবে যেখানে এ এবং সির মধ্যে আর দৃশ্যমান কোনো দূরত্ব থাকবে না। অর্থাৎ দূরত্ব বা সরণ শিক্ষার্থী বন্ধুরা প্রায় শূন্য হয়ে যাবে। এটাকে আমরা বলি s টেন্ডস টু 0, অর্থাৎ দূরত্ব প্রায় শূন্য। অর্থাৎ দূরত্ব প্রায় শূন্য কিন্তু শূন্য নয়, এমন একটা অবস্থানে নিয়ে আসলে আমরা সি বিন্দুতে বা যে কোনো বিন্দুতে, এরকম সি বিন্দুতে বা যে কোনো বিন্দুতে গাড়িটার প্রকৃত বেগ নির্ণয় করতে পারবো, তার গতির প্রকৃত চিত্রটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দূরত্বটাকে কমাতে শূন্যের কাছাকাছি, শূন্য নয় এমন একটা বিন্দুতে নিয়ে আসতে হবে যেটা শূন্য নয় কিন্তু এর চেয়ে আর কমানোও যায় না। অর্থাৎ কমায় গেলে শূন্য হয়ে যায়, কমায় গেলে শূন্য হয়ে যায়, কিন্তু কমানো যাবে না, কারণ শূন্য করবো না, শূন্যের নিকটবর্তী যত নিকটবর্তী করা যায় এরকম একটা অবস্থানে আমাদের সি বিন্দুটাকে কল্পনা করতে হবে। সেই রকম অবস্থানে যেহেতু s টেন্ডস টু 0, অর্থাৎ প্রায় শূন্যের কাছাকাছি, এবং সরণ যেহেতু হয় নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব আমরা বলতে পারি এই বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে সময়ও আর অতিবাহিত হয় নাই। অর্থাৎ সরণকে যদি আমরা শূন্য কল্পনা করি বা শূন্যের কাছাকাছি, খুব নিকটবর্তী শূন্যের কাছাকাছি কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের সময় ও প্রায় শূন্যের কাছাকাছি হবে কিন্তু শূন্য হবে না। অর্থাৎ সেক্ষেত্রে t টেন্ডস টু 0 হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইরকম একটা অবস্থায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে
আমরা বলেছিলাম ক্যালকুলাস হচ্ছে ক্রমাগত পরিবর্তনের বিদ্যা। আর পরিবর্তনটা কেন লাগে? যেহেতু গাড়িটা প্রতি মুহূর্তে তার বেগ পরিবর্তিত হচ্ছে, সে চলমান থাকার কারণে গাড়ি ওয়ান ওয়ে রুট না, রুট তো কোনো সুষম না, মসৃণ নয়, ফলে সুষম বেগ থাকা সম্ভব নয়। এরকম প্রতি মুহূর্তে যেহেতু গাড়ির বেগ পরিবর্তিত হচ্ছে, এবং যদি ওই মুহূর্তে গাড়িটা কোনো দুর্ঘটনায় পতিত হয়, তাহলে তো আমাকে ওই মুহূর্তে গাড়িটা কি অবস্থায় ছিল, তার বেগ কত ছিল, তার এখানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, অথবা চালকের কোনো অবহেলা ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে তো আমাদের ভাবতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু এরকম যে কোনো মুহূর্তে যে কোনো রোডের যে কোনো বিন্দুতেই গাড়িটার গতিশীল এক অবস্থার প্রকৃত চিত্র নিয়ে আমাদের ভাবতে হয় বাস্তব জীবনে। এবং এই পরিবর্তনটা আসলে খুব সূক্ষ্ম পরিবর্তন। এবং লক্ষ্য করে দেখো, আমরা যখন স্মরণকে একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে আসছি এবং সময়টিকেও আমরা খুব কাছাকাছি নিয়ে আসছি, এবং এরূপ ক্ষেত্রে তোমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত এই গড় বেগ সম্পর্কে যে ধারণা ছিল বা বেগ সম্পর্কে যে ধারণা ছিল, প্রিয় শিক্ষার্থী, বেগ ছিল তোমাদের ধারণা স্মরণ বাই সময়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলাসের আলোকে আমাদের গাড়িটার যে কোনো মুহূর্তের বেগ নির্ণয় করতে গিয়া আমরা সেটাকে কি ভাবছি, এর খুব নিকটবর্তী শূন্য অবস্থানে ভাবছি। সেই অবস্থাও শিক্ষার্থী বন্ধুরা, একে যদি আমি বোঝাবার সুবিধার জন্য এখানে একটু দূরত্ব তোমাদের দেখাচ্ছি, কিন্তু এই দূরত্বটা থাকবে না, কারণ আমি একে সিকে এ বিন্দুতে নিয়েও আসতে পারবো না, তখন দূরত্ব শূন্য হয়ে যাবে, দূরত্বকে শূন্য করা যাবে না। ফলে আমি একটু সিটাকে দূরত্বেই রাখলাম, মনে করেন সিটা আমি এখানে রাখলাম। এখন এ এবং সি এর মধ্যে তো একটু ব্যাগের পরিবর্তন আসবে, কিন্তু এই ব্যাগের পরিবর্তনটা কি খুব ভিজিবল হবে? যেহেতু এ এবং সি প্রায় কাছাকাছি, আমরা বলবো যে এই এ বিন্দু এবং সি বিন্দুতে মধ্যে স্মরণের কিছু পার্থক্য থাকবে, সেই স্মরণটা হবে ক্ষুদ্রতম পার্থক্য স্মরণ। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই পার্থক্যকে, তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা পার্থক্যকে দেয়াল দ্বারা প্রকাশ করতে শিখছো, অর্থাৎ স্মরণের পার্থক্য হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেল এস। এবং যেহেতু স্মরণ প্রায় শূন্য, ফলে স্মরণই হয় নাই, তাহলে আর সময়ও তো ঠিক অতিবাহিত হওয়ার কথা না, তার মানে সময়ও তখন হয়ে যাবে কি শিক্ষার্থী বন্ধুরা, প্রায় শূন্য। এরকম অবস্থাতে আমাদের ডেল টি অর্থাৎ টি এর পার্থক্য, এই বিন্দু থেকে সি বিন্দুতে যেতে, গাড়িটার এই বিন্দু থেকে সি বিন্দুতে যেতে বা সরতে বা স্মরণ করতে সময়ের খুব একটা স্মরণের খুব একটা পার্থক্য থাকবে না, ফলে সময়েরও খুব একটা পার্থক্য থাকবে না। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ের পার্থক্য যেটা হবে সেটা হবে ডেল টি। তার মানে আমরা পাইলাম ব্যাগ, নবম দশম শ্রেণীর ধারণা থেকে পেলাম ব্যাগ সমান স্মরণ বাই সময়, তার মানে এস বাই টি। আর এখন ক্যালকুলাসের আলোকে এই স্মরণটাকে শূন্যের কোঠায় নিয়ে এবং সময়টাকে শূন্যের কোঠায় নিয়ে, কিন্তু শূন্য নয়, শূন্যের এমন নিকটবর্তী খুব অংশে নিয়ে আমরা ব্যাগকে পেলাম ডেল এস বাই ডেল টি। এবং এইটাকে যেহেতু পার্থক্য মানে ডিফারেন্স, আর ডিফারেন্সের প্রতীক ডিএস বাই আমরা লিখতে পারি, আর সময়ের পার্থক্য তার মানে ডিটি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা কনসেপচুয়াল বিষয় আসছে। সেই কনসেপচুয়াল বিষয়টা কি প্রিয় শিক্ষার্থী? আমরা সি বিন্দুটাকে এর এমন একটা নিকটবর্তী অঞ্চলে নিয়ে আসছি, যেখানে মনে করে এ ছিল আমার এই বিন্দু আর সি ছিল আমার এই বিন্দু, কিন্তু সি এর এমন একটা নিকটবর্তী অঞ্চল যেই অঞ্চলের পরে আর আমি এর কাছাকাছি পৌঁছতে পারবো না, ওই অঞ্চলটাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা সীমান্ত অঞ্চল বা সীমান্ত বিন্দু। এমন সি বিন্দুটাকে যদি আমি এর এমন একটা নিকটবর্তী কাছাকাছি বিন্দুতে নিয়ে আসি, যে বিন্দু পরে আর আমি এর কাছাকাছি নিতে পারবো না, সেটা হবে যে একটা স্মরণ সমান শূন্য। ওই রকম নিকটবর্তী বিন্দু বা নিকটবর্তী অঞ্চল, যে বিন্দুতে স্মরণ শূন্যের খুব নিকটবর্তী কিন্তু শূন্য নয়, ওই অঞ্চলটাকে বলা হয় বা ওই বিন্দুটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী সীমান্ত বিন্দু বা সীমান্ত অঞ্চল। এইরকম অবস্থাতে যখন স্মরণ প্রায় শূন্যের কোঠায় এবং সময় প্রায় শূন্যের কোঠায়, শূন্য সময় আর সময় পরিবর্তিত হয়নি, সময় আর চলেইনি, এইরকম অবস্থায় আমরা ব্যাগকে শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলাসের যে একটা গাণিতিক ভাষা, যেটা আমরা ক্যালকুলাস কেন করছি, ক্যালকুলাসকে একটু আমরা গাণিতিক ভাবে এখানে ব্যাখ্যা করার অবকাশ পাচ্ছি যে কোনো মুহূর্তের ব্যাগ নির্ণয় করতে গিয়া। সেটা কি শিক্ষার্থী বন্ধুরা? এই সীমান্ত অঞ্চল, যেখানে সময় আর অতিবাহিত হয়নি, স্মরণের ওই সীমান্ত বিন্দুতে, তাই না, আমাদের এটাকে বলা এলটি। মানে শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে লিমিট, LIMIT, লিমিটের সংক্ষিপ্ত নামটা হচ্ছে এলটি। তার মানে সময় আর খুব একটা পরিবর্তিত হয়নি, LT টেন্ডস টু 0। আমরা বলতে পারি এই বিষয়টাকে গাণিতিক ভাবে এখন ব্যাখ্যা করতে পারি যে সময় প্রায় শূন্যের কাছাকাছি এমন একটা অবস্থায় যখন স্মরণ হয়ই নাই, তখন ওই সি বিন্দুতে যে কোনো মুহূর্তের ব্যাগ নির্ণয় করার জন্য আমাদেরকে আর এই নবম দশম শ্রেণীর এই এস বাই টি
স্মরণ বাই সময়, এই সূত্রটা ব্যবহার না করে আমাদের যেটা করতে হবে ডেল এস বাই ডেল টি অথবা ডিএস বাই ডিটি। এই এলটি টেন্স টু এলটি টি টেন্স টু জিরো, টি টেন্স টু জিরো কেন? কারণ আমার গাড়িটার স্মরণই হয় নাই, ফলে সময়ও তো অতিবাহিত হওয়ার কথা না, স্মরণই প্রায় শূন্য, তাহলে সময়ও প্রায় শূন্য। এইরকম লিমিটিং অবস্থায়, এরকম সীমান্ত বিন্দুর অবস্থায় গাড়িটির প্রকৃত বেগ অথবা যে কোনো মুহূর্তের বেগ কি, গাড়িটার প্রকৃত দশা কি, ওইরকম একটা বিন্দুতে এইটা বোঝাবার জন্য ক্যালকুলাস ছাড়া গণিতের অন্যান্য শাখাগুলো এরকম সীমান্ত অঞ্চল নিয়ে, লিমিটিং ভ্যালু নিয়ে আর চিন্তা করতে পারিনি। কিন্তু যেহেতু এটা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়, যে কোনো মুহূর্তে আমার জীবনের উন্নতির দশা জানতে চাই, একটা শিল্প প্রতিষ্ঠানের আয় উন্নতি, তার প্রোডাক্টের অবস্থা আমরা জানতে চাই, তোমার জীবনের গতির প্রকৃতিটা জানতে চাই, সেটা ক্যালকুলাস পেরেছে। সুতরাং আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা এই নবম দশম শ্রেণীর এই ব্যাগের ধারণা থেকে বেরিয়ে একটা গাড়ির যে কোনো মুহূর্তের ব্যাগ নির্ণয় করতে গিয়ে যে গাণিতিক প্রতীকগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমরা মূলত এখানে একটা সূত্র তৈরি করেছি। আমরা ওই মুহূর্তের ব্যাগ নির্ণয় করি নাই, আমরা কি করছি শিক্ষার্থী বন্ধুরা, এমন একটা সূত্র তৈরি করছি যেই সূত্র দ্বারা শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম এ বি পথের যে কোনো মুহূর্তের ব্যাগ আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ গতিশীল গাড়িটার গতির প্রকৃত চিত্র আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে মূল আজকের পাঠের দ্বিতীয় অংশটি ছিল যে আমরা ক্যালকুলাস কেন করব। ক্যালকুলাস এই জন্যই করব কারণ আমাদের এখন এই যে আমরা গাণিতিক প্রতীক দ্বারা ভি, গতিবেগ ভি সমান লিমিট বা এল টি, টি টেন্স টু জিরো সমান ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি, এই যে প্রতীকগুলো ব্যবহার করলাম, এই প্রতীকগুলো গণিতের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়নি, একমাত্র ক্যালকুলাসে ব্যবহার করতে হয়। এবং ক্যালকুলাসে এমন একটা বিষয় যেখানে অতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে অন্য আরেকটা জিনিসে কি পরিবর্তন হচ্ছে, টি এর শূন্য পরিবর্তনের সাপেক্ষে সময় যেখানে প্রায় শূন্যের কাছাকাছি, এইরকম পরিবর্তনের সাপেক্ষে গাড়িটার সি বিন্দুতে, অর্থাৎ গাড়িটার যে কোনো মুহূর্তের বেগ কিরকম পরিবর্তন হচ্ছে আগের পরিবর্তন থেকে, আগের কোনো বিন্দু থেকে, এইটা প্রকাশ করার জন্যই আমাদের ক্যালকুলাস প্রয়োজন। আর এটাই ছিল আমাদের ক্যালকুলাস আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে এই বিষয়টা। গণিতের অন্য কোনো শাখা এরকম লিমিটিং অবস্থাতে, অর্থাৎ কোনো পরিবর্তনকে শূন্যের কাছাকাছি নিয়ে এসে আর কখনো চিন্তা করেনি, এটা ক্যালকুলাস করেছে। আশা করছি এরকম বাস্তব জীবনে ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে, এরকম আরো অসংখ্য উদাহরণ আমাদের জীবনের সামনে আসবে। আজকে আমি পাঠটার শুরুতে তোমাদেরকে এই বিষয়টা এই জন্য তুলে ধরলাম যাতে তোমরা মূল কনসেপ্টটা বুঝতে পারো ক্যালকুলাস আসলে কি নিয়ে কাজ করে, ক্ষুদ্রতম পরিবর্তন কি নিয়ে কাজ করে। আমাদের আজকের এই আলোচনাটাকে তোমরা বুঝতে পারছো ক্ষুদ্রতম পরিবর্তনটা কি, এ বিন্দু থেকে সি বিন্দুটাকে স্মরণের পরিমাণটাকে শূন্য করে স্মরণের কি ক্ষুদ্রতম পরিবর্তন হয়েছে, যেখানে টি প্রায় শূন্য, যেখানে স্মরণ প্রায় শূন্য, সেখানে টি প্রায় শূন্য, এরকম দুইটা পরিবর্তন, ক্ষুদ্রতম পরিবর্তনকে চিন্তা করে আমরা সি বিন্দুতে অথবা অন্য যে কোনো বিন্দুতে গাড়িটার প্রকৃত গতিবেগের প্রকৃত চিত্রটা কি সেটা নির্ধারণ করেছি এবং অ্যানালাইসিস করতে পারবো এই সূত্রটা দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র আবিষ্কারও করি নাই, জাস্ট কনসেপ্ট আমরা শুধু দেখালাম। পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করবো। আশা করছি তোমরা এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে যখন আমরা আরো প্রস্তুত হব, এই বিষয়গুলো তোমাদের কাছে আরো উপভোগ্য মনে হবে এবং আরো আনন্দের সহিত বিষয়গুলো তোমরা গ্রহণ করতে পারবে। আশা করছি আজকের যে আমাদের ক্যালকুলাস আমাদের কি কাজে লাগে এই বিষয়টা মোটামুটি বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসছি ক্যালকুলাসের শাব্দিক অর্থ। ক্যালকুলাসের শাব্দিক অর্থ হচ্ছে নুড়ি পাথর। নুড়ি পাথর যেমন ক্ষুদ্র, অতি তুচ্ছ একটা বিষয়, ক্যালকুলাস এরকম অতি ক্ষুদ্র জিনিসগুলোকে নিয়ে কল্পনা করে। ঠিক সেই প্রেক্ষাপটে যেহেতু ক্যালকুলাস পরিবর্তনের বিদ্যা এবং পরিবর্তনটা সূক্ষ্ম পরিবর্তনের সাপেক্ষে অপর একটা জিনিসে কি পরিবর্তন হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলে চিন্তা করে, সেই জন্য নামকরণের আবেদনিক যে অর্থ নুড়ি পাথর ক্যালকুলাসের, সেই আবেদনিক অর্থের সাথে ক্যালকুলাসের মিল আছে। কারণ ক্যালকুলাস ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে ক্ষুদ্রতম পরিবর্তনকে নিয়ে কল্পনা করে, চিন্তা করে, গবেষণা করে, সিদ্ধান্ত দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আর ক্যালকুলাস আবিষ্কার করেছেন গণিতের ইংল্যান্ডের গণিতবিদ নিউটন এবং জার্মানির গণিতবিদ লিবনিজ, প্রত্যেকেই পৃথকভাবে আবিষ্কার করেছেন। আমাদের এটা ওনারা আধুনিক ক্যালকুলাসের ভিত প্রতিষ্ঠা করেছেন। তার পূর্বে অনেক গণিতবিদ ক্যালকুলাস নিয়ে ভেবেছেন, কিন্তু তারা আধুনিক ভাবে পারেননি। আমরা নিউটন এবং লিবনিজের কাছে ক্যালকুলাসের জন্য আমাদের তাদের অবদান এখানে বেশি অনস্বীকার্য, আমরা তাদের কাছে বেশি ঋণী।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাথায় রাখতে হবে আমরা পরবর্তী ক্লাসে ক্যালকুলাস নিয়ে বিস্তৃত কথা বলবো। সেটা হচ্ছে কিন্তু ক্যালকুলাসের বিস্তৃত পরবর্তী ক্লাসগুলো বুঝতে হলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে খুব বেশি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে চলক আমাদের বুঝতে হবে। ক্যালকুলাস যদি আমাদের পড়তে হয়, বুঝতে হয়, জানতে হয়, ফাংশন নিয়ে আমাদের বুঝতে হবে। লিমিট বা সীমান্ত মানের প্রাথমিক ধারণাটা আমি তোমাদেরকে এখন উপস্থাপন করেছি। লিমিট নিয়ে আরো বিস্তৃত আলোচনা আমাদের থাকবে, নতুবা বোঝা যাবে না। লিমিট বা সীমান্ত মান, ঢাল বা নতি এবং ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো আমাদের বুঝে আসলেই আমরা ক্যালকুলাস সম্পর্কে আমাদের বুঝতে আর অসুবিধা হবে না। আমি আশা করছি আগামী ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। ক্যালকুলাসের উপর কনসেপচুয়াল আলোচনা, আমার এরকম 8-10টা পার্ট থাকবে, তারপরে আমরা ক্যালকুলাসের ভিতরে প্রবেশ করবো। আজকের পার্টটি আমরা এখানে শেষ করছি। ততক্ষণ আগামী ক্লাসে আবার আমাদের সাথে কথা বলবো। আগামী ক্লাস পর্যন্ত এবং ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সেই প্রত্যাশায় আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ।